এখন প্রশ্ন হচ্ছে কে যোগ্য কে অযোগ্য, কার দৃষ্টিতে সে যোগ্য কার দৃষ্টিতে অযোগ্য, এগুলো কি করে বিচার হবে? তো জটিল বিষয়। কারোর আধার কার্ড থাকলে বা ভোটার কার্ড থাকলে সেগুলোও গ্রাহ্য সব ক্ষেত্রে না। আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, বৈধ ভোটার যেন বাদ না যায় আর এসআইআর যেন না হয়, এই দুটো কথার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। কিভাবে দেখলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন? আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় মন্ত্রী একজন সাংসদ, তিনি যে একটা সংখ্যা বলে দিচ্ছেন, এটা কিসের নিরিখে বা কোন ইনপুট থেকে আপনারা এই ইনফরমেশনগুলো পাচ্ছেন যে যদি এসআইআর হয় তাহলে 1 কোটি বা 1.5 কোটি মতো মানুষের নাম বাদ চলে যেতে পারে? কি করে বুঝতে পারছেন এটা? আচ্ছা, প্রথমে আমরা দ্বিতীয় প্রশ্নটা আগে উত্তর দিয়ে দিই। দেখুন, যদি কেউ বলেন বাদ চলে যেতে পারে বা আমার মনে হয় এতজন বাদ যাবে, সেগুলো সবই একটা অনুমানের ভিত্তিতে বলে। প্রতিটা মানুষেরই একটা অনুমান থাকে। কারণ হচ্ছে বিহারে 65 লক্ষ বাদ গিয়েছে, আর আমরা জানি পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়েছে, যে ওই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে ঢুকে। আর আপনি শুধু বিজেপি নয়, তৃণমূলের মন্ত্রী, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা গতকাল বীরভূমে বলেছেন যে যদি 1 কোটি বাদ যায় এসআইআর থেকে, তাহলে কিন্তু অনেক জায়গায় আমাদের জিততে অসুবিধা হবে। তো তৃণমূলের মন্ত্রীও বলছেন 1 কোটি বাদ যায়, যদি বাদ যায় তাহলে তারও অনুমান যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে 1 কোটির মতন বাদ যেতে পারে। কারণ তারা ভালো করে জানেন, কারণ বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার তালিকায় ঢুকিয়েছেন তারা সব থেকে ভালো জানেন। আর তাছাড়া আপনারা যেটা বলছেন যে এটা নির্বাচন কমিশনের কাজ, সেটা আইন আছে, তার জন্যে সংবিধান আছে। বিহারে যখন হয়েছে, সুপ্রিম কোর্ট প্রতিটা দিনে হচ্ছে জবাবদিহি করেছে ইলেকশন কমিশনের কাছে যে কি হয়েছে, কেন হয়নি, এই সমস্ত ব্যাপারে। তো তৃণমূলের যদি কোনো অভিযোগ থাকে কোর্টে গিয়ে বলবে, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের মুশকিলটা হচ্ছে যে যদি এরকম 7 রাডির মতন জঙ্গি, যাদের 2 জায়গায় ভোটার আইডির নাম ছিল, যদি হচ্ছে এই আজাদ মল্লিক নামক পাকিস্তানি, যার 2 জায়গায় ভোটার আইডিতে নাম ছিল, বা অনেক হচ্ছে মৃত ভোটারের ভোট তৃণমূল দেয়, আর তাছাড়া তো বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, এরা যদি চলে যায় ভোটার লিস্ট থেকে, ভোটার লিস্ট যদি স্বচ্ছভাবে তৈরি হয়, তাহলে তৃণমূল আর ক্ষমতায় থাকতে পারবে না। এই ভয়টাই তৃণমূলের কাজ করছে। আপনি বলছেন তন্ময়, জঙ্গিদের ভোটে তৃণমূল যেতে একটা অংশ তো আছেই। আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যার মধ্যে আছে, তার মধ্যে অনেকে আছে মৌলবাদী। আমি বলছি না, আপনি জানেন মুর্শিদাবাদের 7 রাডি জঙ্গি কার্যকলাপের জন্য এখন জেলে আছেন। তিনি 2 জায়গার ভোটার ছিলেন এবং তিনি 2021-এ ভোট দিয়েছেন। তাহলে এটা তো প্রমাণ হয়ে গেল যে সেখানে তাদের ভোট পায় তারা তৃণমূল। তো এর থেকে দেখুন, তৃণমূলের ইলেকশন কমিশন তৃণমূলের মামা নয় বা মামার বাড়ি নয়, যে তৃণমূল যেটা বলবে সেটার মতন তারা চলবে। আমি মানলাম, কিন্তু এই যে মমতা ব্যানার্জি বলছেন যে 4 জন অফিসার তারা থ্রেট দিচ্ছেন রাজ্য কর্মচারীদের, বিজেপির মামা বাড়ি, তাই জন্য আপনি এত কনফিডেন্টলি রাজ্য যদি কোঅপারেট না করে, তৃণমূলের মামার বাড়ি নয়, বিজেপির মামার বাড়ি না, বিজেপির মামার বাড়ি বলে এই কথাগুলো আপনারা বলতে পারছেন। মনে রাখবেন, বিহারে বিজেপি ক্ষমতায় ছিল, বিহারে এসআইআর হয়েছে, বিজেপি কিছু বলেনি। আর আজকে এখানে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের গাস্ত্র দেওয়া হচ্ছে। কেন বলতে পারেন? আজকে বিহারে তো বিজেপি ক্ষমতায় আছে, বিজেপি কিছু বলে। আমি তন্ময়দা তর্কের খাতিরে হচ্ছে রাজ্যের কর্মচারীরা বা যারা এইভাবে তারা কাজ করলেন, তাহলে কি করে ইলেকশন কমিশন এসআইআর করবে? এসআইআর করে বলুন, ভারতবর্ষ নিয়ে চিন্তা করার অনেক মানুষ আছে। ওই 15 দিনের মধ্যে এসআইআর এর ডকুমেন্টেশন প্রোভাইড করতে বলে মানুষকে হয়রানি করা, যেখানে ন্যাচারাল ক্যালামিটিস সহ বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে, সেইগুলোকে অবজ্ঞা করে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য ফুলফিল করবার জন্য আপনারা এই ধরনের কাজ করবেন, এটা কখনো মেনে নেওয়া যাবে না। মৃত্যু মিছিল হচ্ছে সেই সময়ে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভালের বদলে নাচের প্রোগ্রাম হচ্ছে কলকাতায়।
ওটা দুর্গাপুজোর কার্নিভাল মানুষ দেখতে গিয়েছে, কিন্তু মানুষ দেখতে যায়নি। আপনাদের মামারা, অর্থাৎ আপনার কথায় যে আপনাদের নির্বাচন কমিশনাররা এই সময় এসে নির্বাচনের এসআইআর এর নামে মানুষকে আরো বেশি করে উদ্বিগ্নতার মধ্যে ফেলছে। উত্তরবঙ্গের মানুষের কথা তাহলে আপনারা কোথায় চিন্তা করলেন? নির্বাচন কমিশন কোথায় চিন্তা করলো যেখানে মানুষকে আরো উদ্বিগ্নতার মধ্যে ফেলছে? আপনারা উত্তরবঙ্গের দরদি হওয়ার চেষ্টা করবেন, মেকি দরদি না হয়ে বাস্তবিক চিত্রে মানুষের জন্য পাশে দাঁড়াতে হবে। একটা মানুষের ভোটের নাম যদি বাদ যায়, সত্যি সত্যি গৌরবের কাছে থামতে হবে একটু। তন্ময়দা থামতে হবে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো আগে আপনাদের। যখন নির্বাচন হওয়ার হবে, সচরাচর মে মাসে হওয়ার কথা, জুন মাসের মধ্যে নতুন সরকার হওয়ার কথা, সেটাই হওয়া উচিত। কারুর ইন্টারেস্ট সার্ভ করবার জন্য নির্বাচনকে এগিয়ে আনা অথবা ভোটার লিস্টের নাম এদিক ওদিক করা, এসআইআর এর নাম করে, এটা কখনো করতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন দিল্লির বিজেপির হয়ে যদি খেলতে চায় অথবা বকলমে একটা বিভাজনের রাজনীতি করে যদি তৃণমূলকে সাহায্য করতে চায়, সেটা অ্যালাউড। এটা তো সবাই বলবে যে যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া যাবে না, ভোটার বাদ যাবে না, কিন্তু আসলে বামেরা কি বলছে, কার পাশে থাকছে, নীতিগত সমর্থন কার পাশে করবে, বামেরা কি বলবে রাজ্যে, জানবো গৌরবের থেকে। গৌরব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। গৌরব, এই যে নির্বাচন কমিশনের স্পেশাল রিভিশন হচ্ছে যে ভোটার লিস্টে, এই ভোটার লিস্টে স্পেশাল রিভিশন সঠিকভাবে হোক, এটা আমাদের পার্টি একদম প্রথম থেকেই বলে আসছে। কিন্তু এই রিভিশনের নাম করে মানুষের মধ্যে ধর্মের নামে, জাতের নামে বিভাজন করে দেওয়া এবং সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি নিজেদের মতন করে খেলে নেওয়া, এই খেলা যদি খেলতে যায় তাহলে মুশকিল আছে। দুই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে অনেক কথা বলেছেন, এই ভোটার লিস্ট অমুক তুসুক এসে। আমার বক্তব্য হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দেশ দিয়েছিলেন তার দলের নেতা নেত্রীদের যে ভুয়ো ভোটার ধরতে হবে, তার বলার পরেই আমরা দেখলাম যে পাড়ার কাউন্সিলর থেকে এমএলএ এমপিরা নেমে পড়লেন ভোটার লিস্ট নিয়ে, বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার ধরবেন। আমার প্রশ্ন হচ্ছে যে কটা ভুয়ো ভোটার ধরতে পারলেন, তার লিস্ট কোথায় গেল? সেই লিস্ট কি নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে, ভুয়ো ভোটারের লিস্ট? যদি না জমা পড়ে থাকে তাহলে সেই লিস্টটা কোথায় গেল? ভুয়ো ভোটার তো তিনি আর কি প্রথম শুরু করেছিলেন। আজকে তো খাল কেটে কুমির নিয়ে এসছেন, কুমির নিয়ে আসার পর আজকে দাঁড়িয়ে বড় বড় লেকচার মারলে তো হবে না এই এসআইআর এর বিষয় নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কথা বললেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে বলছেন তিনি একজন সাংবিধানিক পদ, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার অফিস থেকে বলছেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তার উচিত ছিল প্রথমেই বলা যে আমি যদি কোনো ধরনের কোনো নেতিবাচক কোনো অন্য জিনিস দেখি তাহলে আমি কোর্টে যাব, আমি সুপ্রিম কোর্টে যাব। আপনি দেখবেন কেরল সরকার তার বিধানসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে অল অপোজিশন এবং সরকার পক্ষ নিয়ে যে এই এসআইআর এর বিরুদ্ধে বা এসআইআর এর যে এইসব যদি কাণ্ড কারখানা হয় তার বিরুদ্ধে তারা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আবেদন করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত এই কথা বলেননি। আমার তারপরের কথা হচ্ছে তিনি অনেক কথা বললেন এনআরসি নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যখন এনআরসি নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছিল, যখন দেশের সংসদের অভ্যন্তরে বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে নো কনফিডেন্স মোশন আনছিলেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 9 জন সাংসদ তারা যেদিনকে ভোটাভুটি হয় সেদিনকে সংসদের অভ্যন্তরে উপস্থিত ছিলেন না, ইনক্লুডিং দেব, তিনিও যাননি, তিনিও সংসদের অভ্যন্তরে উপস্থিত ছিলেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলার মোড়ে যখন অল পলিটিক্যাল বিজেপির অপোজিশন সমস্ত যে পার্টিগুলো তারা আন্দোলন করছিল, তারা ওখানে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করছিল, তারা মানুষের কাছে ক্যাম্পেনিং করছিল, তখন অমিত শাহকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে, রেসকোর্স থেকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে রাজভবনে বসে তিনি 1:1 মিটিং করেছিলেন। কেন, কি মিটিং করেছিলেন মানুষের কাছে বলতে হবে তো। আজকে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্ট আর বিজেপির স্ট্যান্ড পয়েন্ট পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে দাঁড়িয়ে যখন উত্তরবঙ্গে আজকে মানুষ বিপর্যস্ত, 30 জনের ওপরে মানুষ মারা গেল, তখন সেখানে দাঁড়িয়ে আজকে হচ্ছে যে
আমরা বামপন্থীরা এবং সহ অন্যান্য রাজনৈতিক দল তারা এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি এবং আমরা দাবি জানিয়েছি জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। যেভাবে মানুষ বিপর্যস্ত হয়েছে, আজকে দাঁড়িয়ে সেই আলোচনা নেই। সেই আলোচনা থেকে সম্পূর্ণ গুলিয়ে দেওয়ার জন্য আজকে দাঁড়িয়ে এইসব কাণ্ড কারখানা, এইসব গোল পাকানো কথাবার্তা এই বিজেপি আর তৃণমূল মিলে হচ্ছে যে মানুষের কাছে চালনা করবার চেষ্টা করছেন। আমরা বলছি চালাকির দ্বারা। তার মানে তোমরা হচ্ছে এসআইআর চাও, সুষ্ঠু এসআইআর চাও। আমরা চাই যে রিভিশন হচ্ছে সেখানে দাঁড়িয়ে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার তাকে চিহ্নিতকরণ করা হোক এবং চিহ্নিতকরণ করে ভোটার লিস্টকে সংশোধন, স্যানিটাইজ করা হোক সঠিকভাবে। সেই কাজ যদি করতে গিয়ে যদি এই ধর্ম, বর্ণ, জাত এইসবকে গুলিয়ে দিয়ে আজকে 1,20,00,000 মানুষের নাকি নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বললেন, শান্তনু ঠাকুর এই লিস্ট এই যে ফিগার তন্ময়দা মাঝখানে কিছু বলবেন, জাস্ট 2 লাইন তন্ময়দা। আরে শুনুন না, আরে ঠিক আছে, তোমরা রিপিট করেনি, শুনুন না, শুনতে ভালো লাগবে। শান্তনু ঠাকুর 1,20,00,000 মানুষের নামের কথা বলছেন, ওটা শান্তনু ঠাকুর ছেড়ে দিন। উনি ওনার বাড়ি সামলান, তারপরে উনি এইসব খবর রাখো তোমাদের। খবর আপনাদের ছেড়ে দিতে হবে না, শুনুন না, ভাড়াটে সৈনিক আচ্ছা বেশ, আবার উল্টো পাল্টা। আমরা প্রথম বেসিক বিষয়টা আলোচনা করি। দুটো পয়েন্ট বলে দিই। একটা হচ্ছে যে আপনারা সবাই দেখলেন যে বিহারে যে এসআইআর হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে সেই কেস হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে সেখানে যোগ্য ভোটাররা বাদ গিয়েছে, যোগ্য ভোটার বিহারেও বাদ গিয়েছে, এদেরকে আনেন, এরা হচ্ছে পশ্চিমবাংলায় শেষ করেছে, 34 বছর ধরে পশ্চিমবাংলায় বাংলাদেশ দিয়েছে। আমরা বিরতি নেব। আসল জায়গা আলোচনা আসবো। তবে